সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ 4 নারী, তুলে দিলেন প্রধান উপদেষ্টা। ইন্দোনেশিয়ার জাকার্তায় 7 তলা ভবনে আগুন, অন্তত 20 জন নিহত, নিখোঁজ অনেকে। ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ স্থগিত, অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ। দেশের বর্তমান নারী সমাজ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের, এদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবার নারী শিক্ষায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা পেয়েছেন রোকেয়া পদক। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী 9 ডিসেম্বর। 1880 সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1932 সালের একই দিন তিনি মারা যান। তিনি ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি চিন্তাবিদ, লেখিকা, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী ছিলেন। তাকে বাংলাদেশ ও ভারতে নারী মুক্তির পথিকৃৎ হিসেবে সম্মান করা হয়। 19বিংশ শতকে নারীরা যখন অবরোধ বাসিনী, সেই সময়ে নারীর পরাধীনতার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন। নারী জাগরণের অগ্রদূত এই মহিয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরের মতো এবারও প্রদান করা হলো রোকেয়া পদক। কোনো ক্রমেই সম্ভব না যে এই পদকটি আমার একক অর্জন, এবং এই রেকগনিশনটা আমাদেরকে দিতে হবে। ইট ইজ ভেরি ট্রু যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না, এবং নারীরা এই পুশব্যাকটা করেছে গত 16 বছরে। এই সম্মানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই পুরস্কার প্রদানকারী কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাকে। মঙ্গলবার পদক প্রদান অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া যে আদর্শের জাতি দেখতে চেয়েছিলেন, পুরস্কার প্রাপ্তরা সেই পথেই জাতিকে এক ধাপ এগিয়ে দিলেন। আজকে যারা পুরস্কার পেলেন তারা শুধু বাংলাদেশের নয়, সারা বাংলাদেশকে তারা অন্য এক পর্যায়ে নিয়ে গেছে প্রত্যেকে। এটা আরো একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার, যারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, আজকের নারী সমাজ গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, এদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো? আজকে যারা পুরস্কার পেল তারা সেই সমাজ নির্মাণের পাথেও আমাদেরকে দিচ্ছে। এবছর নারী শিক্ষা গবেষণায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস পেয়েছেন বেগম রোকেয়া পদক। সবাই দাঁড়িয়ে জোরে হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। দুর্নীতি দমনে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নেয়ার বিস্তারিত পরিকল্পনা শুধু বিএনপির আছে বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন। কথা বলেন দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, 2টি পরিবার, 5টি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছে।
বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়া হবে বলে জানান তারেক রহমান। ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা, এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না? সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি মামলার 22তম সাক্ষী। এছাড়া গুম ও নির্যাতনের মামলার অভিযোগ গঠনের জন্য 14 ডিসেম্বর সময় নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দৃশ্যটি গত বছরের 16 জুলাইয়ের। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ছবি, যা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে, যার ফলশ্রুতিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কিভাবে আসলে মিডিয়ার সামনে আমাদেরকে উপস্থাপন করে আমাদের বক্তব্যকে বিকৃত করে নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবী। ট্রাইব্যুনাল বলেছেন যে তদন্ত আদালতের যে বিষয়টি এটি আমরা এই মুহূর্তে দেখব না, পরে হয়তো কনসিডার করবেন। তবে আমাদের মূল আর্গুমেন্ট ছিল যে ডিজিএফএ পদায়নের পূর্বের ঘটনা নিয়ে আমাদেরকে যে দায়ী করা হয়েছে এইটা পৃথিবীর কোনো আইনে চলে না। এই মামলায় 3 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে দেশের প্রতিটি জেলার প্রায় 1,20,000 অস্থায়ী টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। সেই সাথে জন্ম মৃত্যু নিবন্ধন, প্রান্তিক পর্যায়ে যক্ষ্মা রোগী শনাক্ত ও চিকিৎসা সহ বেশ কিছু কাজও বন্ধ রয়েছে। অচিরেই মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের দাবি মেনে না নিলে এই ধরনের স্বাস্থ্যসেবা আরও ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবি টানা 11 দিনের মতো আন্দোলন করছেন দেশের 64 জেলার স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা এই আন্দোলন করেন। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনড় থাকবেন। গোটা বাংলাদেশে 1,20,000 ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে এই মুহূর্তে। মাতৃ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশের ইতি স্বাধীনতার পরে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অধিদপ্তর নাই যে তাদের গ্রেডের কোনো পরিবর্তন হয় নাই। শুধুমাত্র এই স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য অধিদপ্তরের তারাই শুধু অবহেলিত। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 99 সদস্য ঢাকা ছেড়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান আনমিসে যোগ দিবেন তারা। এই কন্টিনজেন্ট বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট 10-এর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। আগামী 19 ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও 39 জন নৌ সদস্য একই শান্তিরক্ষী মিশনে যোগদান করবেন। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্য সামগ্রী, ঔষধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্ডসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপনে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি 7তলা ভবনে আগুন লেগে এ পর্যন্ত অন্তত 20 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির একজন পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাকার্তায় 7তলা একটি ভবনে আগুন লাগে। দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, পরে তা দ্রুত ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, আর অন্যরা অফিসের বাইরে ছিলেন। ভবনের ভেতরে কেউ আটকে আছেন কি না তার খোঁজ চলছে। রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশন ইন্দোনেশিয়া শাখা। 4 মাস স্থিতাবস্থার পর রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সংঘাতের 2 দিনে এরই মধ্যে 2 দেশে নিহত হয়েছেন অন্তত 7 জন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সবশেষ সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় নিহত হন 2 জন বেসামরিক ব্যক্তি। এদিকে থাইল্যান্ডে নিহত হওয়া ব্যক্তি দেশটির সেনাবাহিনীর সদস্য। সংঘাতে বেসামরিক লোকজনের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছে, স্থল ও জলসীমান্তে ভারী অস্ত্র এবং স্নাইপার শুটার মোতায়েন করেছে কম্বোডিয়া বাহিনী। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় অন্তত 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন। প্রদেশটির কুররাম জেলায় মঙ্গলবার ভোরে এই হামলা হয়। অঞ্চলটি আফগানিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। এর আগে গত শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 2 দেশের সামরিক বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নানান বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাবের মধ্যে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তও জানানো হয়। এর আগ পর্যন্ত সোমবার জাতীয় স্টেডিয়ামে লাতিন বাংলা সুপার কাপ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা অ্যাটলেটিকো চার্লনের বিপক্ষে 1-1 গোলে ড্র করে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে কাটটাকে আজ সন্ধ্যা 7:30টায় ভারতের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। 2024 সালের টি20 বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ভারত। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে মাঠে নামছে ভারত। এই সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটসম্যান শুভমান গিল। এখন পর্যন্ত টি20তে 31 বার মুখোমুখি হয়েছে 2 দল। ম্যান ইন ব্লুদের জয় 18 ম্যাচে এবং সাউথ আফ্রিকা জিতেছে 12 ম্যাচে, পরিত্যক্ত হয়েছে 1টি। এই সাথে শেষ করবো এখনকার সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ 4 নারী, তুলে দিলেন প্রধান উপদেষ্টা। ইন্দোনেশিয়ার জাকার্তায় 7তলা ভবনে আগুন, অন্তত 20 জন নিহত, নিখোঁজ অনেকেই। ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ স্থগিত, অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।